হয় না অনেক সময় হুট করে রাতারাতি বেরিয়ে পড়ি। ৬ ঋতুর শ্যামল বাংলাদেশের বর্ষার পানি আর অরণ্যের মাঝে হারিয়ে যায়। ব্যস্ত কর্মজীবন থেকে ২-১টা দিন ছুটি নিয়ে ঝটিকা সফর। সেদিন মন চাইল প্রকৃতিকন্যা সিলেটে ঘুরে আসি। মেঘ বৃষ্টির লুকোচুরির মধ্যে হারিয়ে যায়। আর যেই বলা সেই কাজ। আমাদের এবারের সিলেট ভ্রমণের বিস্তারিত নিয়ে ফিরছি ইন্ট্রোর পর। ছোট ভাই আশিককে নিয়ে চলে আসি মহাখালীর এনা বাস কাউন্টারে। রাত তখন 11:30 আর আমাদের বাস 11:50। এনার হুন্দাইয়ে প্রতিজনের টিকিটের মূল্য পড়েছে 1500 টাকা করে। রিল্যাক্সে যেতে চাই, কারণ চষে বেড়াবো পূর্ণভূমি সিলেট। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ট্যাপ সেন্ট ফর স্পন্সর দিস ভিডিও। তাদের ব্যাপারে একটু পরে বলছি। বাসে এক ঘুমেই সকাল। গুড মর্নিং সিলেট। প্রায় 240 কিলোমিটার পথের খুব সুন্দর একটা জার্নি শেষে সিলেটের মনোরম আবহাওয়া শরীরে লাগতেই মন প্রাণ চাঙ্গা হয়ে উঠেছে আমাদের। বাস থেকে নেমেই আমাদের চোখে পড়ে সিলেট বাস টার্মিনাল। সিলেটের বাস টার্মিনাল প্রথম দেখায় মনে হতে পারে এটি একটি ছোটখাটো এয়ারপোর্টের টার্মিনাল। সিলেটের ঐতিহ্যকে ধারণ করে নগরীর কদমতলী এলাকায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই বাস টার্মিনালটি। টার্মিনালের নকশায় যেমন ফুটে উঠেছে সিলেটের ঐতিহ্য কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি এবং আসাম টাইপ বাংলোর স্থাপত্য শৈলীর সাথে সমন্বয় করা হয়েছে আধুনিক প্রযুক্তির। বাস টার্মিনালের পাশে রয়েছে সিলেটের রেল স্টেশন। এটি বর্তমানে বাংলাদেশের ৫ম বৃহত্তম রেল স্টেশন। সিলেটের নতুন এই রেল স্টেশনটি ২০০৪ সালে উদ্বোধন করা হয়। তবে ইতিহাস থেকে জানা যায় আসামে চা রোপণকারীদের দাবির প্রেক্ষিতে 1891 সালে তৎকালীন ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃক বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণের কাজ শুরু করে। চট্টগ্রাম এবং ঢাকা উভয় দিক থেকেই সিলেটের রেল স্টেশন মিটার গেজ রেলপথের সাথে সংযুক্ত। সিলেট রেলওয়ে স্টেশন এবং কদমতলী বাস টার্মিনাল থেকে সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত সুরমা নদীর ওপর নির্মিত কিন ব্রিজটির অবস্থান মাত্র আধা কিলোমিটারের চেয়েও কম দূরত্বে। বর্ষার পানিতে সুরমা নদীটিও যেন পূর্ণ যৌবনা হয়ে উঠেছে। আর এই সুরমা নদীর উপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে ব্রিজটিতে যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন ব্রিজের পাশেই আলী আমজাদের ঘড়ি ঊনবিংশ শতকের একটি স্থাপনা, যা মূলত একটি বিরাট আকার ঘড়ি একটি ঘরের চূড়ায় স্থাপিত। কিন ব্রিজের ডান পাশে সুন্দর ও মনোরম পরিবেশে ১.৮৭ একর জায়গার উপর সিলেট সার্কিট হাউস অবস্থিত। দেশের মানুষের কাছে সিলেটের পরিচয় প্রবাসী অধ্যুষিত হিসেবে। এ জেলার প্রতিটি উপজেলায় রয়েছে বিপুল সংখ্যক প্রবাসী। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকা সব দেশে রয়েছেন এ অঞ্চলের রেমিটেন্স যোদ্ধারা। এদিকের সবকিছু একে একে ঘুরে দেখতে দেখতে মনে হলো এবার যেতে হবে হোটেল ঠিক করার জন্য, কারণ আমরা সিলেট ঘুরে দেখতে 2 দিন 3 রাতের মতো থাকবো এখানে। সিলেট শহরের দিকে এগিয়ে চলছি কাজীবাজার সেলফি ব্রিজ ধরে। সুরমা নদীর উপর নির্মিত দৃষ্টিনন্দন এই সেতুটি 2016 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সেলফি ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ডাক্তার চঞ্চল রোড দিয়ে। সিলেটের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়কগুলোর মধ্যে এটি একটি। আমরা যতগুলো শহরে গিয়েছি এর মধ্যে সিলেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
তাই ভালো লাগছে। আমরা চলে এসেছি হোটেল নূরজাহান গ্র্যান্ডে। এখানে আসার আগে আমরা বেশ কিছু হোটেলের রিভিউ দেখেছিলাম, তার মধ্যে এই হোটেলটি ভালো লেগেছে। এখানে আসার পর ফার্স্ট ইমপ্রেশন ওয়াজ গুড। এখানে নর্মাল চেকিং দুপুর 2টায়, সো আমরা অনেকটা আর্লি চলে এসেছি। তবে বলা হয়েছে একটু অপেক্ষা করতে, আমাদের রুমটি রেডি করে দেওয়া হচ্ছে এখন, তাই হোটেল লবিতেই কিছুটা সময় কাটিয়ে নিচ্ছিলাম আমরা। অবশেষে পেয়ে গেলাম আমাদের রুমটি। কাপল সাইজ বেড, বেশ বড় একটি রুম, আমাদের দুজনের জন্য বেশ যথেষ্ট ছিল এটি। চলুন তাহলে অল্প করে রুম ট্যুর দিয়ে দেখাই আপনাদেরকে। বসার জায়গা, ড্রেসিং টেবিল, ছোট একটা ফ্রিজ, লাগেজ রাখার আলমারি, কমপ্লিমেন্টারি কিছু খাবারও রয়েছে। ওয়াশরুমটিও বেশ সুন্দর। দেশের অর্থনীতির বিস্ময়কর অগ্রযাত্রায় প্রবাসীদের রেমিটেন্স অথবা আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা শুনেছি সিলেটের অনেক উন্নয়ন হয়েছে প্রবাসীদের আয় দিয়ে। আপনারা যারা খুব সহজে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে চাচ্ছেন, তাদের জন্য খুব ইউজফুল অ্যাপ হচ্ছে TapTapSend। এই অ্যাপ দিয়ে টাকা পাঠাতে কোনো ধরনের ট্রান্সফার চার্জ লাগে না, আবার এদের এক্সচেঞ্জ রেটও পাওয়া যায় সবসময় খুব ভালো। TapTapSend অ্যাপ ব্যবহার করে বাংলাদেশের যে কোনো ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং যেমন নগদ, বিকাশ এবং রকেটেও টাকা ট্রান্সফার করতে পারবেন। TapTapSend ব্যবহার করলে সরকারের যে 2.5% প্রণোদনা রয়েছে সেটিও পেয়ে যাবেন আপনি। আর এখানে নেই কোনো হিডেন অথবা এক্সট্রা চার্জ। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যারা প্রথমবারের মতো TapTapSend অ্যাপ ব্যবহার করবেন তারা আমাদের কোড ব্যবহার করলে পেয়ে যাবেন $10 অথবা 10 ইউরো কিংবা 10 পাউন্ড অথবা 25 দেরহাম। সহজ করে বলতে গেলে আপনি যদি ইউকে থেকে 10 পাউন্ড সেন্ড করেন তাহলে রিসিভার পেয়ে যাবেন 110 পাউন্ড। তাই অল্প সময়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি ব্যবহার করতে পারেন TapTapSend অ্যাপ। এ বিষয়ে ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে। হোটেল থেকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর দরগা খুব কাছে হওয়াতে এখানেই চলে এলাম। দরগার সামনের সড়কটি দেশের প্রথম তারবিহীন সড়ক, যদিও এমার্জেন্সি লাইনগুলো এখনো ওভারহেডই রাখা হয়েছে। এই দরগা সিলেটের জন্য খুবই তাৎপর্য বহন করে। মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এখানেই। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা এবং ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। আমরা দরগার ভেতরে এবং বাহিরে ঘুরে চলে আসি সিলেটের নতুন একটি বিনোদন কেন্দ্র ধোপাদিঘির পাড়ে। সিলেটের পুরনো কেন্দ্রীয় কারাগারের দেয়াল ঘেঁষা নগরীর প্রাচীনতম দিঘি ধোপাদিঘির নামেই এই এলাকার নামকরণ হয় ধোপাদিঘির পাড়। দখল আর দূষণে হারিয়ে যাওয়া ধোপাদিঘি উদ্ধার করে বিনোদন কেন্দ্র তৈরি করেছে সিলেট সিটি কর্পোরেশন। অপরূপ স্থাপত্য শৈলীতে নির্মিত এ অবকাশ কেন্দ্রটি এখন নগর সিলেটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। পরিষ্কার টলটলে জলাশয় রয়েছে নৌকা ভ্রমণের আয়োজন। দিঘির চারপাশে প্রায় 500 মিটার দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সন্ধ্যাবেলায় দিঘি এলাকায় রাখা হয়েছে আলোকসজ্জারও ব্যবস্থা। দিঘিতে নামার জন্য রয়েছে সুদৃশ্য 2টি ঘাট। দর্শনার্থীদের বিশ্রামের জন্য রাখা হয়েছে টাইলস বসানো বেঞ্চ, রয়েছে টয়লেটও। ধোপাদিঘি এলাকায় সিটি কর্পোরেশন মসজিদের উত্তর পাশ দিয়ে দিঘিতে প্রবেশ করার পথ রাখা হয়েছে। 21 কোটি টাকায় বাস্তবায়িত প্রকল্পটি উদ্বোধন করা হয়েছে 2022 সালের দিকে। এখানে প্রবেশের জন্য গুনতে হয় জনপ্রতি 5 টাকা।
ধোপাদিকের পাড় থেকে আমরা এখন রয়েছি টিলাঘর টিভি গেটের দিকে। এখানে রয়েছে প্রবাসীদের একটি সুন্দর সিটি, যার নাম ভ্যালি সিটি রাখা হলেও এটি লন্ডনী পাড়া নামে পরিচিত অনেকের কাছে। ডুপ্লেক্স বাড়ি আর বিদেশি ঘরানার রাস্তাঘাট দেখে নিমিষেই এর নামকরণের সার্থকতা টের পাওয়া যায়। সিলেটের মানুষদের সাথে লন্ডনের যে মধুর সম্পর্ক আছে তা সবাই জানে। ইংল্যান্ড ও আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রায় 25 লাখ সিলেটি বাস করে, তার মধ্যে শুধু যুক্তরাজ্যে আছেন 98% সিলেটি। তাই সিলেটিরা বাংলাদেশে লন্ডনী হিসেবেই পরিচিত। তাদেরই একজন ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী সর্বপ্রথম 2010 সালে ভ্যালি সিটি নির্মাণের উদ্যোগটি গ্রহণ করেন। পরবর্তীতে তার সাথে ইংল্যান্ডের আরও কিছু মানুষ অংশীদার হন। প্রায় 10 বছর সময় লেগেছে পুরো আবাসন প্রকল্পটি শেষ হতে। বর্তমানে মালিকদের শতকরা 50% প্রবাসী, আর বাকি 50% দেশের চাকরি ও ব্যবসা বাণিজ্য করে থাকেন। লন্ডনী পাড়ার পিছনের দিকে রয়েছে বেশ কিছু পাহাড়। বর্ষার স্নিগ্ধতায় পাহাড়ে চলছে সবুজের মেলা। উপর থেকে পাহাড় আর তার সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ না হয়ে পারছি না। এই পাহাড়গুলোর নাম কি জানতে পারিনি, তবে গুগল মামার থেকে যতটুকু বোঝা গিয়েছে এটি লাক্কাতুরা হতে পারে। আমি ভুল হয়ে থাকলে আপনারা যারা জানেন প্লিজ কমেন্টস করে জানিয়ে দিবেন। পাশেই ছিল সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যারা আজকের ভিডিওটি দেখছেন তারাও কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। এরপরে আমরা দেখতে পাই খুব সুন্দর একটি বাড়ি, তবে পরে জানতে পারি এটি সিলেট আবহাওয়া অফিস। দূর থেকে দেখে বোঝার উপায় ছিল না এটি আবহাওয়া অফিস হতে পারে। আজকের দিনটি শুক্রবার, আর পাশেই ছিল সিলেট শাহী ঈদগাহ। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনা সমূহের মধ্যে 17 সালের প্রথম দিকে নির্মিত সিলেটের শাহী ঈদগাহকে গণ্য করা হয়ে থাকে। প্রতি বছর ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উপলক্ষে এখানে বিশাল দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 1.5 থেকে 2 লাখ মুসল্লি একসাথে এখানে ঈদের নামাজ আদায় করে থাকেন। উল্লেখ্য যে সিলেট শহরে এই স্থাপনাটি নানা কারণে মানুষের কাছে আকর্ষণীয় এবং স্মরণীয়। নামাজের আগে এখানে পুকুরে গোসল করছে অনেকেই। আমাদেরও ইচ্ছে করছিল, কিন্তু আজকে এই ইচ্ছে অপূর্ণই রেখে দিতে হচ্ছে, কারণ সিলেটকে তুলে ধরবো আপনাদের কাছে। জুম্মার নামাজ আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এদিকটাতে। সবুজ পাহাড়, টিলা আর নয়নাবিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। স্টেডিয়ামটি 2007 সালে নির্মিত হয়। দেশের সবচেয়ে সুন্দর ক্রিকেট ভেন্যু হিসেবে তকমা পেয়েছে লাক্কাতুরা চা বাগান ঘেরা সিলেটের এই মাঠ। এটি বর্তমানে ক্রিকেটের জন্য বেশিরভাগ সময় ব্যবহৃত হয়, সেই সাথে ফুটবল খেলাও অনুষ্ঠিত হয়। 615 ফুট দৈর্ঘ্যের 485 ফুট প্রশস্ত নিয়ে এই ক্রিকেট মাঠটি দেশের অন্যতম বড় একটি মাঠ। 2014 সালে টি-20 বিশ্বকাপের মাঠ হিসেবে এই স্টেডিয়ামটিকেও নির্বাচন করে বিসিবি। এই মাঠে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে বাংলাদেশ এ দল এবং ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের সঙ্গে বাংলাদেশের অনূর্ধ্ব 19 দলের ম্যাচ হয়েছে। এছাড়াও নারী ক্রিকেট টুর্নামেন্ট, জাতীয় লিগের খেলা হয়েছে বিভাগীয় এই ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকেট মাঠের সামনে লাক্কাতুরা চা বাগান, বাংলাদেশের অন্যতম বৃহত্তম চা বাগান এটি। বিশাল এই চা বাগানটি থেকে প্রতি বছর 5 লক্ষ কেজি চা উৎপাদিত হয়ে থাকে।
ইংরেজ সাহেব লর্ড হার্সনের হাত ধরে 1849 সালে প্রতিষ্ঠিত হয় এই চা বাগান। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের অধীনে চলে এই চা বাগানটি। সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। এর পাশেই বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান মালিনীছড়া চা বাগান অবস্থিত। চলুন তাহলে বিমানবন্দর সড়ক দিয়ে যেতে যেতে সেই চা বাগানের সুন্দর দৃশ্য উপভোগ করি। 1854 সালে লর্ড হার্সন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। সিলেটের মালিনীছড়া চা বাগান থেকেই উপমহাদেশে চা চাষের গোড়াপত্তন। এরপর 1.5 শতাব্দীর মালিনীছড়া বহু ইংরেজ, পাকিস্তানি এবং বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনো ব্যক্তি মালিকানায় রয়েছে। মালিনীছড়া চা বাগান দেখতে দেখতে আমরা চলে এসেছি গ্র্যান্ড সিলেট 5 স্টার হোটেলের কাছে। হোটেলটি দেখতে অনেকটা জাহাজ আকৃতির, সিলেট বিমানবন্দর থেকেও খুবই কাছে। শুনেছি এই হোটেল নির্মাণে প্রবাসীদেরও অবদান রয়েছে। বিমানবন্দরের কথা যখন এসেছে, তাই আপনাদের এবার নিয়ে এসেছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এদিকটায়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের একটি অন্যতম প্রধান এবং তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এটি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানের নাম অনুসারে নামকরণ করা হয়। তার পূর্বে এটির নাম ছিল সিলেট বিমানবন্দর। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন, যুক্তরাজ্য, দুবাই সহ বিভিন্ন দেশের সাথে সরাসরি বিমান চলাচল করে থাকে। তাছাড়াও দেশের অভ্যন্তরে ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম ইত্যাদি রুটেও বিমান চলাচল করে থাকে। দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি। সারাদিন ঘুরে ঘুরে কখন যে বিকেল হয়ে এসেছে তা বুঝতেই পারিনি। কিছুটা ক্লান্তিও ভর করেছে, তাই চলে এলাম আমাদের হোটেল নূরজাহানের 15 তলার উপরে ইনফিনিটি পুলে। এখানে আমরা দুজন সুইমিং এর আনন্দ নেয়ার আগে আবারও পাখির চোখে দেখব সিলেট শহরের অদেখা কিছু জায়গা। আর আমরা সারাদিন সিলেট শহরটিকে ঘুরে দেখে কাল যাব সিলেট শহর থেকে দূরে অসাধারণ কিছু জায়গা এক্সপ্লোর করতে, যা এর আগে হয়তো আপনি এমনভাবে দেখেননি বা কখনোই দেখা হয়নি। হযরত শাহজালাল সড়কের পাশেই নির্মাণ করা হয়েছে সিলেট শহীদ মিনার। মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি ধরে রাখতেই নির্মিত হয়েছে এটি। যে সড়কের পাশে এটি নির্মাণ করা হয়েছে সেই সড়কটিও সিলেট শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হযরত শাহজালাল দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও সমাধি, যা আমরা ভিডিওর শুরুতেই একবার দেখেছি। আর এবার এটি উপর থেকে দেখছি কেমন লাগে দেখতে। শাহজালালের লৌকিক এবং অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসেবেও পরিচিত। শাহজালালের দরগা থেকে আমরা এখন সিলেট জেলা স্টেডিয়ামে এসেছি। সিলেট জেলা স্টেডিয়ামটি বেশিরভাগ ফুটবল ম্যাচের জন্য ব্যবহৃত হয়। এটি 15,000 ধারণ ক্ষমতা সহ বাংলাদেশের সিলেটের রিকাবি বাজারে অবস্থিত। এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের জন্য ব্যবহৃত হয়েছে। সিলেটের সাথে সখ্যতা আমাদের অনেক পুরনো। এই শহরের বাহিরে অথবা এই শহরের মানুষগুলো থেকে এতটা ভালোবাসা পেয়েছি প্রতিবার, তা বলে শেষ করা যাবে না। মাঝে মাঝে মনে হয়েছে যদি থেকে যেতে পারতাম।
শহরের এদিক সেদিক পাখির ডানায় ভর করে ঘুরে ফিরে আমরা আবার চলে এসেছি হোটেলের সুইমিং পুলে। আমরা দুজন বেশ কিছুটা সময় এখানে থাকার পরে চলে এসেছে বৃষ্টি। ঝুম বৃষ্টি আমাদের আনন্দ আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে। রাতের লম্বা জার্নি আর সারাদিন ঘুরে বেড়ানোর পর এমন অদ্ভুত এক সুন্দর আবহাওয়ার মধ্যে সত্যি খুব উপভোগ করছিলাম সময়টা। তবে প্রথম দিনটা এখানেই শেষ করতে চাই, কারণ কাল অন্য রকম এক সিলেটের খোঁজে বেরিয়ে পড়তে হবে আমাদের। শুভ সকাল। হোটেলের কমপ্লিমেন্টারি সকালের নাস্তার সময় 7টা থেকে 10টা পর্যন্ত। আমরা সকাল 7:30টার সময় চলে আসি নাস্তার জন্য। বুফে ছিল, তাই আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছিলাম, আর খাবার আইটেমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এত এত আইটেমের মধ্যে কোনটা রেখে কোনটা টেস্ট করব ভেবে পাচ্ছিলাম না। তবে একটু একটু করে অনেক কিছুই টেস্ট করে ফেলেছি। সেই সাথে আমাদের আজকের প্ল্যানগুলো নিয়ে দুই ভাই আলাপ করেও নিয়েছি অনেকবার। তবে আজকের দিনটি খুবই চ্যালেঞ্জিং আমাদের জন্য। কেন এই কথা বললাম তা বুঝতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার উপর আজ থেমে থেমেই বৃষ্টি হচ্ছে। ঠিক 9টার দিকে চলে আসবে আমাদের জন্য গাড়ি, তাই নাস্তা শেষ করে আমাদের গ্যাজেটগুলো ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়তে হবে। তাই এখানে খুব বেশি সময়ও নষ্ট করা যাবে না। আমাদের যাত্রা শুরু ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। তবে বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। এমন যদি সারাদিন চলতে থাকে তাহলে আমাদের আজকের দিনটি হোটেলে বসেই কাটিয়ে দিতে হবে ভেবে খারাপ লাগছিল। তবে আমরাও এত সহজে নিরাশ হতে চাই না। অবশেষে আমরা চলে এসেছি ভোলাগঞ্জ ঘাটে। এখানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখে সত্যি মুগ্ধ না হয়ে পারছি না। তাই আর দেরি না করে ট্রলারের টিকিট কেটে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিটি ট্রলারে 8 জন করে যাত্রী উঠতে পারবে। ভাড়া পড়বে 800 টাকা করে। যদি 2 জন বা 3 জনের রিজার্ভ করে যেতে চান তাহলে গুনতে হবে একই পরিমাণ অর্থ। প্রতিটা পর্যটন এরিয়াতে একটি পর্যটন মৌসুম থাকে। তবে অন্য মৌসুমেও যে অদ্ভুত সব সৌন্দর্য উপভোগ করা যায় সেটি আজ দেখাবো আপনাদেরকে। ভরা বর্ষায় যৌবনা নদী, মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি আর দূরে পাহাড় মিলে কি যে এক নৈসর্গিক দৃশ্য বলে বোঝাতে পারবো না। চলুন নদীপথের ছোট্ট এই জার্নিটা উপভোগ করি। যতদূর চোখ যায় শীতল পানি, ধলাই নদী, ছোট বড় পাথর আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, যেন অপূর্ব এক স্বর্গরাজ্য। সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই সাথে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে ধলাই নদের পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহে ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
সিলেটের পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কুয়ারি 0 পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে এই সাদা পাথর নামক স্থানটি। এখানে বর্ষা স্নাত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে। উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য ধলাই নদীর বুক। এখানে প্রকৃতি সেজেছে আপন মায়াতে। নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায়, আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমেষেই। তাই শহুরে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকে ছুটে আসে পর্যটকরা। এখানে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল এবং এর পরবর্তী কিছু সময়, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর সবচেয়ে উপযুক্ত সময়। এবার সাদা পাথরকে বিদায় জানানোর পালা আমাদের। সাদা পাথর যাওয়া আসার পথে কোম্পানিগঞ্জের চোখে পড়বে সিলেট হাইটেক পার্ক বা ইলেকট্রনিক সিটি। আমরা 2021-এ এই প্রকল্প নিয়ে ভিডিও করেছিলাম, তবে এবার এসে খুব বেশি অবাক হয়েছি, কারণ তখন যেমন দেখেছিলাম এখনো অনেকটা তেমনই রয়েছে। এখানে 162 একর জমিতে সিলেট ইলেকট্রনিক সিটি প্রতিষ্ঠার জন্য আইসিটি বিভাগ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের বরাদ্দ রাখা হয়েছিল তখন 80.16 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল 2013 সালের জুলাই থেকে 2016 সালের জুলাই মাস পর্যন্ত। এরপরে এই প্রকল্পের মেয়াদ এবং বরাদ্দ দুটোই বেড়েছে। একটি পত্রিকা থেকে জানতে পেরেছি এখানে বরাদ্দের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 290 কোটি টাকা। তবে প্রকল্পের বর্তমান অবস্থা আপনাদের কাছে দৃশ্যমান। প্রকল্পের সাইট উন্নয়নের মাটি ভরাট, রাস্তা নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ করেছে নৌবাহিনীর একটি প্রকৌশল দল। জানা গিয়েছে এই ইলেকট্রনিক সিটিতে ইলেকট্রনিক পণ্যের হার্ডওয়্যার, সফটওয়্যার তৈরি করা হবে। এছাড়া এখানে ইলেকট্রনিক্স বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্র এবং আইসিটি পার্ক ইত্যাদি তৈরি করা হবে। এবারে আমাদের গন্তব্য লালাখাল। এবারে প্রথম যাচ্ছি সেখানে। আজকে বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে আমাদের। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল, তবে এখন ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের জন্য নীল আর কাদামাটির সংমিশ্রণ দেখা যাচ্ছে। এখানে মূলত জৈন্তা পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এমন দেখায়। লালাখাল নদীতে অসংখ্য বাঁকেরও দেখা মেলে। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান। লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে সারিগুয়াইন নদী। নদীটির কূলে পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি রয়েছে। এখানে ভ্রমণের উপযুক্ত সময় শীতকাল, তখন নদী শান্ত থাকে, পানির রং থাকে নীল। তবে বর্ষায় এখানে সৌন্দর্য অন্যরকম, যা এখন আপনারা দেখছেন। আজকে আমাদের হাতে সময় কম থাকায়
নৌকা ভ্রমণে যেতে পারছি না, তাই কষ্ট হচ্ছে। এখন এখান থেকে যেতে হবে, এক্সপ্লোর করতে চাই আরো অনেক কিছু। আকাশে মেঘ জানান দিচ্ছে এই বুঝি নামবে বৃষ্টি। বলতে না বলতেই বৃষ্টি হাজির, তাই আমাদের পাখিটি নামিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। টিলার ভাজে ভাজে চা গাছ আর নানা প্রজাতির ফলদ গাছগাছালি। অপার সৌন্দর্য নিয়ে ফুটেছিল নানা রঙের বুনো ফুল। একপাশে দূরে মেঘালয় পাহাড় থেকে নেমে আসছে ঝর্ণা, তার উপর বিকেলের আকাশে মেঘের ঘনঘটা। একটু দূরে বড়সড় জলাশয়। প্রকৃতির এমন স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে রয়েছে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল। সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে প্রতিষ্ঠিত নান্দনিক এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বেড়ে উঠছে প্রকৃতির সান্নিধ্যে। বাংলাদেশে এমন প্রতিষ্ঠান বিরল। পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকটি ভ্যালি স্কুল আছে, তবে বাংলাদেশে ভ্যালি বোর্ডিং স্কুল চালুর ঘটনা এই প্রতিষ্ঠানটির মাধ্যমেই প্রথম। এখানে না আসলে জানতেই পারতাম না এত সুন্দর কিছু আছে আমাদের দেশে। প্রতিষ্ঠাতা হাফিজ আহমেদ মজুমদার বেসরকারিভাবে দেশের ভ্যালি স্কুল চালু করেন 2018 সালে। প্রায় 200 একর জায়গার উপর কেবল ছাত্রদের জন্য প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির ভেতরে ছোট বড় 8টি টিলা রয়েছে, যার 6টিতেই রয়েছে চা বাগান, 3টি ফুটবল মাঠ, 1টি ক্রিকেট মাঠ এবং 3টি ভলিবল মাঠের পাশাপাশি অভ্যন্তরীণ খেলাধুলার সুযোগ রয়েছে এখানে প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে ইচ্ছে করছে আবার ছাত্র জীবনে ফিরে যাই, থেকে যাই এখানেই। এখন যেখানে রয়েছে আমরা, এই জায়গাটি নিজে সশরীরে এসে দেখতে পারবো। এখানে আসার আগে বিশ্বাস হয়নি আমাদের। সোশ্যাল মিডিয়াতে এই স্থানটি বাংলাদেশে এক টুকরো সুইজারল্যান্ড নামে পরিচিত অনেকের কাছে। সবার কাছে অনুরোধ, দেশের এই সুন্দর স্থানগুলো ভ্রমণে এসে কেউ নোংরা করবেন না। বলছিলাম জৈন্তাপুর হিল রিসোর্ট এবং এর চারপাশের ভয়ঙ্কর অপূর্ব সুন্দর প্রকৃতি নিয়ে। সিলেটের জৈন্তাপুর উপজেলার আলুবাগান নামক স্থানে গড়ে তোলা হয়েছে জয়ন্তা হিল রিসোর্টটি। প্রকৃতির অপূর্ব নৈসর্গিক দেখার পাশাপাশি মেঘালয় পাহাড়ের জলপ্রপাত দেখার জন্য পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ি অবকাশ কেন্দ্রে। তাই জয়ন্তা হিল রিসোর্টে থাকা খাওয়ার সুবিধার সাথে রয়েছে পাহাড়ের সৌন্দর্য অবলোকন করার ব্যবস্থা। পাহাড়, ঝর্ণা, নদী, সুনীল আকাশ ছাড়াও জয়ন্তা হিল রিসোর্ট থেকে আরও চোখে পড়েছে স্বচ্ছ পানির গভীর থেকে শ্রমিকদের পাথর তুলে আনার অসাধারণ দৃশ্য। রিসোর্টে থাকতে না চাইলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঘুরে আসতে পারেন এই স্বপ্নপুরী থেকে। জয়ন্তা হিল রিসোর্টে 2500 থেকে 8000 টাকায় এসি, নন এসি রুম এবং কটেজে রাত্রি যাপন করতে পারবেন। ভরা বর্ষায় এখানে প্রকৃতিও যেন তার সৌন্দর্য মেলে ধরতে কোনো কৃপণতা করছে না। কি অসাধারণ দেখা যাচ্ছে সবকিছু। আমাদের দেশটি সত্যি খুবই সুন্দর, তবে দূর থেকে পাহাড় আর পাহাড়ি ঝর্ণা দেখে আফসোসও হচ্ছে আমাদেরও যদি থাকতো এমন। এবারে আমরা যাচ্ছি জাফলং এর দিকে। আর সারাদিন সূর্যের দেখা না মিললেও বৃষ্টি আর মেঘের খেলায় আমাদের দিন ভালোই কেটেছে। আর আপনারা যারা দেখছেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগছে।
জাফলংয়ে আসতে আসতে প্রায় সন্ধ্যা, বৃষ্টিও নেমেছে। এপার থেকে ওই পারের ডাউকি দেখতেও বেশ সুন্দর লাগছে। বৃষ্টির জন্য আজ আর জাফলংয়ে অপেক্ষা করার উপায় নেই, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যার আধার ঘিরে ধরবে চারপাশ। তাই সাইট সিন দেখতে দেখতে সিলেট শহরের দিকেই যাত্রা শুরু আমাদের। হোটেলে ফিরে রিল্যাক্সের জন্য চলে আসি সুইমিং পুলে। বাহারি আলোয় এখানে চারপাশে অন্যরকম এক জগৎ মনে হচ্ছিল। হোটেলের রূপটা দিনের বেলায় যেমন সুন্দর লাগে, রাতের বেলায় সেই সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। আজ আর বেশি সময় নিয়ে সুইমিং করতে ইচ্ছে করছে না, কারণ কিছুটা ক্লান্তি আর আকাশ পরিমাণ ক্ষুধা লেগেছে। তাই এবার এখান থেকে বিদায়ের পালা। এই ছিল সিলেট নিয়ে আমাদের এবারের হঠাৎ আয়োজন। সিলেট নিয়ে আবারও হাজির হব অন্য কোনো সময়। সে পর্যন্ত আমাদের এবারের সিলেট ভ্রমণ পৌঁছে দিন সবার কাছে, কারণ আপনাদের ভালোবাসাই পারে আমাদের এমন সব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরিতে সাহস, শক্তি আর পাগলপনা তৈরি করতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।